আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছ আমার পিছনে আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি। সো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেমন হয়, এটার ফ্যাসিলিটিগুলোই কেমন, সো এই বিষয়ে যদি প্রশ্ন আসে, সো বলতে গেলে বলবো একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, রিসার্চ ফ্যাসিলিটি, ইনোভেশন ফ্যাসিলিটি, সো এইগুলো টোটাল অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হয়। সো আমাদের দেশে বাংলাদেশের কথা বলতে গেলে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি এই ধরনের কোনো র্যাঙ্কিং আছে কিনা সেটা আমার সঠিক জানা নেই। তবে চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটি, যতগুলো ইউনিভার্সিটি আছে চায়নাতে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি সবগুলো, তো চায়নাতে সবকিছু আর কি গভর্নমেন্ট। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের 400 থেকে 1000-এর মধ্যে। সো এই র্যাঙ্কিংটা এমনি এমনি আসে নাই, এটার পিছনে অনেক কারণ আছে। সো এটার পিছনে মেন কারণগুলো হলো ইউনিভার্সিটির রিসার্চ ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটির ইনোভেশন ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটির টিচারদের অ্যাবিলিটি, টিচারদের দক্ষতা, ইউনিভার্সিটি থেকে প্রতি বছর কি পরিমাণে একটা ইফোর্ট বের হচ্ছে, বা কোনো ইনোভেশন হচ্ছে কিনা, কোনো রিসার্চ বের হচ্ছে কিনা, কোনো ইনোভেশন টাইপ আপনার কোনো নতুন কোনো ধরনের কোনো আইডিয়া বের হচ্ছে কিনা। সো এইগুলোর উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং হয়। সো বাংলাদেশের ইউনিভার্সিটির কথা বলতে গেলে বাংলাদেশের যে সকল ইউনিভার্সিটিগুলো আছে আপনারা কম বেশি সবাই জানেন যে ইউনিভার্সিটিগুলো থেকে প্রতি বছর কি বের হয়, সেটা আমি আর মেনশন করতে চাই না, আপনারা এটা ভালোভাবে বুঝেন। সো একটা দেশ যখন একটা দেশের উন্নয়নের কথা আসে, সো উন্নয়নের ক্ষেত্রে একটা দেশের যেটা আপনার শিক্ষাক্ষেত্রে আপনার ইউনিভার্সিটিগুলোর এখানে অবদান অনেক বেশি থাকে। কারণ আলটিমেটলি একটা ইউনিভার্সিটি থেকে যখন কোনো একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবে, সো তখন তার দক্ষতাটা কতটুকু হবে বা তার থেকে একটা দেশ কি পাবে, এটার উপর দেশের উন্নয়নটা অনেকাংশে নির্ভর করে। সো একটা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট বের হয়ে যদি সে তার কোনো দক্ষতা না থাকে, বা তার তার দ্বারা যদি দেশের কোনো উন্নয়ন না হয়, সো সেই ইউনিভার্সিটিটা বা সেই স্টুডেন্টটা থেকে দেশ কতটুকু আশা করতে পারে, বা সেই ইউনিভার্সিটিতে কি করে একটা র্যাঙ্কিং এ আগাইতে পারবে। সো এই ক্ষেত্রে বলবো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর যদি বিষয় আসে, সেই ক্ষেত্রে বলবো এখনো অনেক পিছায় বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো। আর যেগুলো আর কি নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, এগুলো তো আপনারা যারা আর কি জানেন বিষয়গুলো, এগুলো তো টাকা পয়সা অনেক চলে যাবে, বাট আলটিমেটলি কতটুকু দক্ষতা আপনার আসবে ইউনিভার্সিটি থেকে, বা কতটুকু আপনি ইউনিভার্সিটি থেকে নিতে পারবেন, বা কতটুকু সেই সকল ইউনিভার্সিটি রিসার্চ ফ্যাসিলিটি, আপনার ইনোভেশন ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট আছে, এটা আপনারা কম বেশি সবাই জানেন। সো আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট করছি না, তবে আমি জাস্ট কম্পেয়ার করতেছি যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন সাইড যদি ডেভেলপ করা যায়, তাহলে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো একটা র্যাঙ্কিং এর একটা পর্যায়ে আসতে পারে। সো এটাই আর কি। আর দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটির পিছনে আমি যে লাইব্রেরির সামনে আছি এখন, এটা বলা চলে অনেক বড় একটা লাইব্রেরি। মোর দেন 30,000-40,000 স্টুডেন্ট একসাথে এখানে পড়ালেখা করতে পারে। আর পরিবেশটা বলতে গেলে এর মতন একটা পরিবেশ বাইরের কান্ট্রির ইউনিভার্সিটিগুলো বা বাইরের যে একটা পরিবেশ, এরকম পরিবেশ বাংলাদেশের কোথাও এখনো পাওয়া যাবে না। সো আলটিমেটলি যে বিষয়টা যে হাইলাইট করার জন্য আমি আর কি কথাটা বলতেছি, সেটা হলো বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো চাইলেও এমনটা পসিবল, কারণ মানুষ চাইলে সবকিছু করতে পারে। সো আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো যদি সেইভাবে আর কি সবকিছু মেনটেন করে, বা আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো যে টিচারদের যদি সেই ধরনের অ্যাবিলিটি, দক্ষতা থাকে, বা তাদের যদি ইনোভেশন থাকে, রিসার্চ থাকে, ইউনিভার্সিটি থেকে যদি প্রতি বছর কোনো একটা গবেষণালব্ধ যদি তথ্য বা রিসার্চ বা থিওরি পাবলিশ করা হয়, সো এগুলো থেকে একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ আগায় যায়। সো এটাই আর কি, এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।